বিশ্ব রাজনীতিতে গণ আন্দোলনের প্রভাব বহুবার দৃশ্যমান হয়েছে, যখন জনগণের অসন্তোষ ক্ষমতাসীন শাসকদের পতন ঘটিয়েছে। দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং স্বৈরাচারী শাসনের কারণে জমে ওঠা ক্ষোভ অনেকবারই নেতাদের দেশ ত্যাগে বাধ্য করেছে। ইতিহাস সাক্ষী, শক্তিশালী বলে বিবেচিত শাসকরাও গণ আন্দোলনের মুখে টিকতে পারেনি। এমন পরিস্থিতিতে কেউ প্রাণ রক্ষার তাগিদে পালিয়েছেন, কেউ বা রাজনৈতিক আশ্রয়ের জন্য অন্য দেশে শরণার্থী হয়েছেন। তেমনই এক জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা ১৬ বছরের শাসনের। এই ঘটনার মাত্র ৪ মাস পর আরেক স্বৈরশাসকের পতন দেখল বিশ্ব। বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পতন হয়েছে তার টানা ২ যুগ শাসনের। কয়েক মাসের মধ্যে এভাবে একাধিক স্বৈরশাসকের পতনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাসিনা গেলেন, আসাদ গেলেন, এরপর কে? বর্তমানে বেশ কিছু দেশ স্বৈরশাসন বা একনায়তান্ত্রিক শাসন চলছে। এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলুপ করা হয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তি, সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে। অর্থাৎ এই দেশগুলোতেই হতে পারে পরবর্তী স্বৈরাচারের পতন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্বৈরশাসকের পতন হতে পারে যে কোনো সময়। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া কঠোর একনায়তান্ত্রিক নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। এই শাসক তার পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করে। বাক স্বাধীনতা দূরের কথা, জনগণের মৌলিক চাহিদাও এই পরিবারের মুঠোবন্দী। ১৯৪৫ সালে জাপানের কাছ থেকে স্বাধীনতার পর থেকে ৩ পুরুষ ধরে উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কিম পরিবার। আর বছরের পর বছর উত্তর কোরিয়াকে গোলাম বানিয়ে রেখেছে বলে অভিযোগ আছে অহরহ। বিগত কয়েক দশক থেকেই উত্তর কোরিয়ায় চলছে পারিবারিক স্বৈরশাসন। কিম পরিবারের তৈরি প্রজন্মের কাছেই যুগের পর যুগ ধরে দেশটির সর্বোচ্চ ক্ষমতা গচ্ছিত আছে। সরকারের সমালোচনা করলে বা বিরোধী কোনো মনোভাব প্রকাশ করলে মৃত্যুদণ্ড বা কারাদণ্ডের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় দেশটিতে। চীন নিজেদের সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্র বলে দাবি করে, তবে দেশটির ক্ষমতা কেন্দ্রীভূত চীনা কমিউনিস্ট পার্টির হাতে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার ক্ষমতা আরো বাড়িয়েছেন, যা একনায়কতান্ত্রিক শাসনের লক্ষণ। ক্ষমতায় আসার পর শি জিনপিংও সামরিক বাহিনীর ভেতরে থাকা তার বিরোধীদের উচ্ছেদ করতে কোনো বিলম্ব করেননি। আলেক্সান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে বেলারুশ শাসন করছেন। নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত হয়। নিকোলাস মাদুরোর শাসনে ভেনেজুয়েলা গণতন্ত্র থেকে দূরে সরে গেছে। বিরোধীদের দমন, স্বাধীন গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের ক্ষমতা একচেটিয়াভাবে কুক্ষিগত করা হয়েছে। ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় দেশটির শাসন ব্যবস্থা অনেকটা স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। ফলে বর্তমানে দেশটিতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রীভূত আয়াতুল্লাহ আল খামিনির হাতে। দেশটিতে রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে অভিযোগ রয়েছে। কম্বোডিয়া শাসন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতান্ত্রিক বলা হলেও দেশটি কার্যত স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন। বিশেষ করে হুন সেনের কয়েক দশকের শাসনকালে এটি আরও স্পষ্ট হয়েছে। ২০২৩ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন সুন সেনের ছেলে হুন মানেত। গত আগস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়ায়ও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে। এছাড়া তাজিকিস্তান, ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান, জিম্বাবুয়ে, বুরুন্ডি, কিউবা, সৌদি আরব, বাহরাইন, উগান্ডার মতো দেশগুলোতেও স্বৈরশাসন বা একনায়কতন্ত্র বিদ্যমান। ফলে নজর থাকবে এই দেশগুলোতেও।